লাং ফাইব্রোসিস হচ্ছে ফুসফুস শুকিয়ে যাওয়া একটি অসুখ। লাং ফাইব্রোসিস তাকেই বলা হয় ফুসফুস শুকিয়ে বিভিন্ন ডাক্তারি নাম রয়েছে, মেডিকেল টার্মিনোলজি আছে, যেমন মধ্যে একটি হলো ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। লাং ফাইব্রোসিস হচ্ছে ফুসফুসের লাংসের প্যারেনকাইমা, যেখানে এয়ার টিউব গুলো দিয়ে অক্সিজেন যেখানে আদান প্রদান হচ্ছে সেই জায়গাটায় ফাইব্রোসিস হয়ে যাওয়া, সেই জায়গাটা নষ্ট হয়ে যাওয়া, তার আর্কিটেকচার নষ্ট হয়ে যাওয়া, ফুসফুস শুকিয়ে যাওয়া এবং ফুসফুস ধীরে ধীরে ছোট হয়ে যাওয়া। এই লাং ফাইব্রোসিস ডেঞ্জারাস অসুখ। এবং সেটা দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে আগেকার দিনে বলা হতো এটা ইভেন ক্যান্সারের থেকেও ক্ষতিকারক, মানে লাং ক্যান্সারের থেকেও ক্ষতিকারক। এটা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বলা হয়। আর কারণ এর সেরকম ইয়ে ছিল না, চিকিৎসা বা এই ব্যাপারগুলো অতটা ভালো ছিল না। আর কিছু কিছু লাং ফাইব্রোসিস আবার এটা একটা পার্ট গেল, যেমন যে কোনো লাংসে ইনফেকশন হলেও লাং ফাইব্রোসিস হয়, যেমন টিউবারকুলোসিস হয়ে টিবি যখন সেরে গেল, সেটা লোকালাইজড একটা ছোট জায়গায় যেখানে টিবির ক্যাভিটিটা ছিল, জীবাণু ছিল, ওই জায়গাটার ফাইব্রোসিস। সেটা অতটা ক্ষতিকারক না যদি ঠিকভাবে সঠিক সময় পুরো সম্পূর্ণ চিকিৎসা কমপ্লিট করে। সেটা অনেক ক্ষেত্রে দেখা গেছে, যদি অনেকে ঠিকভাবে চিকিৎসা করলো না, যেটা আহ 2 মাস খেয়ে হয়তো ওষুধ ছেড়ে দিল, তাহলে কিছু জীবাণু রয়ে গেল, সেই জীবাণুটা কন্টিনিউয়াস লাং ড্যামেজ করতে থাকলো। এবং বডির ন্যাচারাল রেসপন্স হচ্ছে সেই ড্যামেজটাকে হিল করা, তখন সে হিলিং বাই ফাইব্রোসিস, তখন এটাকে ডেস্ট্রয়েড লাং বা লাং ফাইব্রোসিস বলা হয়। সেটাও খুব একটা ভালো অসুখ না, অনেক ক্ষেত্রে দেখা গেছে যেগুলো আলটিমেটলি লিডস টু লাং ট্রান্সপ্লান্টেশন। কিন্তু ইউজুয়ালি টিবিতে যেটা হয় সঠিক চিকিৎসা এবং সময় মতো চিকিৎসা, লোকালাইজড ফাইব্রোসিস। কিন্তু যেটা মোর ডেঞ্জারাস সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। লাং ফাইব্রোসিস মূলত সিমটমস নিয়ে আসে, যেটা সেটা আমরা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে লক্ষ্য করি। শুকনো কাশি মোস্ট ইম্পর্টেন্ট সিমটম, শুকনো কাশি, ড্রাই কফ আমরা বলি। একটু একটু বিকেলের দিকে বা সকালের দিকে অল্প অল্প কাশি হলো প্রথম দিকে, আস্তে 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 ওভার দ্য টাইম 1 মাস 2 মাস 3 মাস ধরে পেশেন্টের কাশিটা আস্তে আস্তে পারছে, আগে হয়তো আধ ঘন্টা হতো সেটা এখন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এরকম করে দেখা যায়, আস্তে আস্তে ওটা বাড়তে থাকে ক্রমশ। এবং বেশিরভাগ ক্ষেত্রেই যদি না আনলেস সেকেন্ডারিলি ইনফেক্টেড, ফাইব্রোসিসের উপরে আবার ইনফেকশন হলো, এটা ড্রাই হয়। এটা হলো প্রথম সিমটম, ক্রনিক কাফ, ড্রাই কফ। সেকেন্ড হলো শ্বাসকষ্ট, প্রথমে যখন কাশি শুরু হয় তাতে খুব একটা শ্বাসকষ্ট থাকে না, আস্তে আস্তে যত কাশি মানে ডিউরেশন বাড়তে থাকে, সময় বাড়তে থাকে, আস্তে আস্তে একটু একটু করে শ্বাসকষ্ট হয়। প্রথম দিকে মানুষ, পেশেন্ট নর্মাল হাঁটাচলা করছিল, কোনো শ্বাসকষ্ট নেই। তারপর দেখা যেতে লাগলো সে হয়তো আগে প্রায় 500 মিটার হেঁটে চলে যাচ্ছিল, কোনো অসুবিধা হতো না, এখন দেখা যাচ্ছে 400 মিটার হাঁটলেই সে হাঁপিয়ে পড়ছে। তারপর কিছুদিন পর 300 মিটার হাঁটলেই হাঁপিয়ে পড়বে, 100 মিটার এরকম ভাবে সিঁড়ি দিয়ে উঠলে হাঁপিয়ে যেত। তারপর আস্তে আস্তে দেখা যায় ঘরের মধ্যে নর্মাল কাজ করলেই হাঁপিয়ে যাচ্ছে। এইভাবে ডিজিজ প্রোগ্রেস করার সাথে সাথে সেটা বাড়ে। তো মূলত ড্রাই কফ, প্রলং ড্রাই কফ এবং প্রোগ্রেসিভ শ্বাসকষ্ট, প্রোগ্রেসিভ ব্রেথলেসনেস, এই দুটো দুটো দিয়েই লাং ফাইব্রোসিসটাকে মূলত ক্যারেক্টারাইজ করা হয়। এছাড়া ইন্টারমিডিয়েন্ট ইনফেকশন হলে জ্বর আসবে, কাশি, কফ, কখনো বেশি মানে পাকা কফ যেটা আমরা বলি ইয়েলো স্পুটাম, সেগুলো আসতে পারে যদি ইনফেক্টেড হয় সেকেন্ডারিলি। যদি টিবি ক্যাভিটির তার আশপাশে ফাইব্রোসিস, রেস্টয়েড লাং, কখনো কখনো হিমোপটিসিস, একটু আধটু রক্ত ওঠা, সেগুলো হতে পারে। কিন্তু মূল মূল সিমটম কিন্তু ড্রাই কফ, প্রলং ড্রাই কফ এবং প্রোগ্রেসিভ ব্রেথলেসনেস বা শ্বাসকষ্ট। ডায়াগনোসিস যখনই কোনো পেশেন্ট, এবং এই ধরনের পেশেন্টের দেখা গেছে শুরুর দিকে যে ড্রাই কফ, তারা অনেক মানে শুরুতে হয়তো একজন ফিজিশিয়ানের কাছে গেলেন, তিনি নর্মাল একটা অ্যান্টিবায়োটিক, একটা কাশির সিরাপ বা এই ধরনের কিছু দিলেন, আর একটু বাড়লো, আবার 2 বার 3 বার পর পর তারপরে দেখা গেল কাশি কমছে না, কি অল্প অল্প শ্বাসকষ্ট ততদিনে শুরু হয়ে গেছে 1 দেড় মাস 2 মাসে, তখন একটু ইনহেলার দেওয়া হলো, তো দিয়ে শ্বাসকষ্ট, বা হোমমেড নেবুলাইজার দেওয়া হলো, দিয়ে শ্বাসকষ্টটা কমানো হচ্ছে। তো এইভাবে পেশেন্টরা আমাদের কাছে আসে, কিন্তু প্রলংড যখনই ড্রাই কফ হচ্ছে এবং শ্বাসকষ্ট, তখন মানে অবভিয়াসলি সেই পেশেন্টদের চেস্ট এক্সরে করতে হবে, কারণ টিবি একটা কমন সেম সিমটম টিবিতে অনেক সময় আমরা দেখে থাকি। তো চেস্ট এক্সরে করতে হবে, চেস্ট এক্সরে অনেকাংশেই দেখা যায় যে লাংসের সাইজ, ফুসফুসের সাইজ হতে একটু ছোট হয়ে যাচ্ছে, বা কিছু শ্যাডোজ, কিছু স্পেসিফিক শ্যাডোজ যেগুলো মানে ডাক্তারবাবুরা যারা দেখছেন তারা দেখলে বুঝতে পারেন, সেটা এক্স রে। এবং সেই ধরনের সিমটম এক্স রেতে থাকলে, মানে ছবি পিকচার থাকলে অবশ্যই এইচ আর সিটি থোরাক্স,
হাই রিজলিউশন সিটি স্ক্যান অফ দ্য চেস্ট থোরাক্স। একদম এটা এখন বলা হয় যে ইভেন আগেকার দিনে লাং ফাইব্রোসিসের জন্য লাং বায়োপসিও করা হতো, কিন্তু এইচআরসিটি আসার পরে ইট হ্যাজ রিভলিউশনাইজ দ্য ডায়াগনোসিস। বেশিরভাগ ক্ষেত্রে লাং বায়োপসি প্রয়োজন হয় না, এইচআরসিটি করেই আমরা ক্যারেক্টারাইজ করতে পারি। আইএলডি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বা লাং ফাইব্রোসিস এর বিভিন্ন রকম ভাগ আছে, তো সেগুলো আমরা জানতে পারি এইচআরসিটি থোরাক্সের মধ্যে। এক্স রে, এইচআরসিটি। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট যেটা পিরিয়ডিক্যালি করে গেলে পেশেন্টের লাং ফাংশনটাকেও আমরা মাপতে পারি, সেটা হচ্ছে পালমোনারি ফাংশন টেস্ট, ফুসফুসের ক্ষমতার পরীক্ষা। এটা বিভিন্ন চেস্ট ফিজিশিয়ান এর ক্লিনিকে এটা অ্যাভেলেবেল আছে, যে কোনো বড় ভালো হাসপাতালে অ্যাভেলেবেল আছে, প্রায় প্রত্যেকটি ল্যাবরেটরিতে অ্যাভেলেবেল আছে। তো তার মাধ্যমে পালমোনারি ফাংশন টেস্টে আমরা বলা হয় এটা রেস্ট্রিকটিভ লাং ডিজিজ, ছোট হয়ে যাওয়া সেই প্যাটার্ন, স্পেসিফিক প্যাটার্ন আছে, সেটা দেখলেও বোঝা যায় যে এটা একটা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। এক্স রে, হাই রেজলিউশন সিটি স্ক্যান অফ দ্য চেস্ট এবং পালমোনারি ফাংশন টেস্ট, এটা প্রাথমিক টেস্ট। তারপরে আরো নানান রকম টেস্ট আছে, যেমন কজ, কি কারণে লাং ফাইব্রোস সেগুলো খোঁজার জন্য স্পুটাম টেস্ট হলো, কিছু কিছু কানেকটিভ টিস্যু ডিজিজ হয় তার জন্য কিছু আর্থারাইটিস প্যানেল আছে, এরকম আরো বিভিন্ন রকমের প্যানেল। সার্কয়েডোসিস থেকেও লাং ফাইব্রোসিস হতে পারে, তার কিছু কিছু টেস্ট আছে। তো লাং ফাইব্রোসিস অ্যাজ সাচ, ইমেজিং, পালমোনারি ফাংশন টেস্ট, যদি ডায়াগনস্টিক ডিলেমা থাকে, ডায়াগনোসিস করতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে লাং বায়োপসি। ট্রিটমেন্ট যেটা বললাম, প্রথমেই অ্যাসেসমেন্ট এবং কোন স্টেজে আছে পিএফটি এর মাধ্যমে, পালমোনারি ফাংশন টেস্টের মাধ্যমে আমরা দেখলাম। দেখে এবার তার ক্যারেক্টারাইজ করতে হবে, সেটা এইচআরসিটি থোরাক্স এর মাধ্যমে আমরা বুঝতে পারি। দু রকম আছে, একটা ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস বলে, আর একটা হচ্ছে উম, যেটা একটু রিভার্স, সেটাকে এনএসআইপি বলা হয়। সেটা একটা আলাদা গ্রুপ অফ লাং ফাইব্রোসিস। তো ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস যেটা, সেটা কিন্তু ডেডলি কনসিকুয়েন্স ইউজুয়ালি এল্ডারলি 50-55 বয়সের পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায়। আর এনএসআইপিটা অনেক ক্ষেত্রেই রেমেডিয়েবল। যেটা এইচএসসিটি দেখলে আমরা বুঝতে পারি যে প্রবাবলি এনএসআইপি গ্রুপ অফ ডিজিজ হয়েছে। এনএসআইপিরও অনেক ছোট ছোট ভাগ আছে, এটার অনেক ক্ষেত্রে দেখা যায়, যেমন আর্থারাইটিস রিলেটেড বা এই ধরনের কিছু কিছু ক্ষেত্রে স্মোকিং রিলেটেড, এরকম কিছু কিছু লাং ফাইব্রোসিস আছে। তো সেই এই গ্রুপটার ক্ষেত্রে প্রগনোসিস অপেক্ষাকৃত ভালো। তাদের ক্ষেত্রে আমরা ইনহেলার এবং স্টিরয়েড এবং বিভিন্ন রকমের ইমিউনোসাপ্রেসেন্ট আমরা ইউজ করি। এখনকার দিনে অ্যান্টিফাইব্রোটিক মেডিকেশনসও এসে গেছে বিভিন্ন রকম, তার মধ্যে একটি হলো নিমটেডানিব। তো সেগুলো আমরা ইউজ করে থাকি বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু এনএসআইপি তে যেহেতু প্রগনোসিস বেটার, আর্লি ডায়াগনোসিস ও ট্রিটমেন্ট, যদি আর্থারাইটিস বা অন্য কোনো অসুখ সার্কোইডোসিস থাকে তারও স্পেসিফিক চিকিৎসা আছে, আসলে লাংটা বেঁচে যাবে, লাংসটা পার্মানেন্ট ড্যামেজ হবে। আর অপোজিট যে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, তার চিকিৎসাটা বেশ কষ্টসাধ্য, অনেকাংশেই প্রগনোসিস ভালো নয়, ওষুধপত্র দিয়ে যে রেসপন্স হয়, রেসপন্সও অতটা ভালো হয় না। কিন্তু এখনকার দিনে আপকামিং বেশ কিছু অ্যান্টিফাইব্রোটিক মেডিকেশনস আসছে। স্টেরয়েড অবশ্যই একটা রোল প্লে করে, আদার ইমিউনোসাপ্রেসেন্ট, অ্যান্টিফাইব্রোটিক, এগুলো দেওয়া। এবং পেশেন্টকে একটা আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে এই ধরনের ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, আমি আমার ডে টু ডে আমার প্রাইভেট ক্লিনিকেও করে থাকি, ভ্যাকসিনেশন প্রত্যেক বছর। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন আমাদের দেশে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই টাইমে মূলত নতুন আপডেটেড ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এসে যায়। আর নিউমোনিয়া ভ্যাকসিন, নিউমোকক্কাল ভ্যাকসিন PCV13 আর PSV23 তো দিতে হয়, কারণ এই ধরনের পেশেন্টদের দেখা গেছে তাদের রোগের জন্য এবং যে ট্রিটমেন্ট, যেমন স্টিরয়েড বা ইমিউনোসাপ্রেসান্ট, তার জন্য তাদের ইনফ্লুয়েঞ্জা মানে সিভিয়ার ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া, সেগুলো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেজন্য অতি অবশ্যই এটাও একটা ট্রিটমেন্টের পার্ট, এফেক্টিভ এবং টাইমলি ভ্যাকসিনেশন করে রাখতে হবে। এবং যে ওষুধগুলো উল্লেখ করলাম সেগুলো ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে কোনটা কখন দেওয়া হবে, কি ডোজে চলবে, আমরা ঠিক করি। আর একটা হচ্ছে পিরিয়ডিক ফলো আপ। ফলো আপ অবশ্যই টাইম টু টাইম থাকতে হয়, এবং পালমোনারি ফাংশন টেস্ট করলে এবং সেটা আমরা বুঝতে পারি যে লাং ফাংশনের এরকম র্যাপিড ডিক্লাইন হচ্ছে না স্লো ডিক্লাইন হচ্ছে, সেই লাং ফাংশন ডিক্লাইনটাকেও আটকানো যায়। তো মূলত এইভাবেই ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বা লাং ফাইব্রোসিসের চিকিৎসা আমরা করে থাকি। প্রিভেনশন বলতে এটা একটু ডিফিকাল্ট, একটা যেটা
আম, বললাম যে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, বেসিক্যালি নাম শুনেই বোঝা যায় ইডিওপ্যাথিক মানেই হচ্ছে এর কোনো কারণ সেরকম ভাবে এখন অব্দি জানা যায়নি। তো যেটার কারণ জানা যায়নি সেটার প্রিভেনশন করাটাও খুব ডিফিকাল্ট। বরং আমি বলবো আর্লি ডায়াগনোসিস করে ফেলা, সেটা বরং অনেক বেটার। যদি আর্লি ডায়াগনোসিস করা যায়, তার চিকিৎসা হয়, সেটাকে রোগটাকে আটকানো যায়, এবং কিছুটা, হয়তো পুরোটা আটকানো যায় না, প্রোগ্রেশনটা স্লো হয়। আর যেটা এনএসআইপি গ্রুপ অফ লাং ফাইব্রোসিস, সেটার ক্ষেত্রে আমি প্রিভেনশন বলবো, ঘুরিয়ে যদি বলি, যদি কোনো পেশেন্ট ধরুন ডায়াগনোসিস হলো কোনো আর্থ্রাইটিস, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা এসএলই, এগুলো সব কানেকটিভ টিস্যু, বা সার্কয়েডোসিস ডায়াগনোসিস হলো, তাদেরকে আমরা সবসময় বলি একটা এইচআরসিটি থোরাক্স করে নিতে। ইভেন ইফ পেশেন্টের হয়তো কোনো চেস্টের সিমটম নেই, কাশি নেই, শ্বাসকষ্ট কিছু নেই, করে নেওয়া, অনেক ক্ষেত্রে এগুলো অ্যাসিমটোম্যাটিক্যালি লাং ইনভলভমেন্ট শুরু করে দেয়। তো সেটা যদি আমরা একটা করি এবং তার পিএফটি করে নিই, তার লাং এর মিনিমাম ইনভলভমেন্ট থাকলেও তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া, এবং প্রাইমারি ডিজিজ আর্থারাইটিস, সার্কয়েড বা অন্য অসুখ যেগুলো আরো আছে, যেগুলো এই গ্রুপের অসুখ করে, লাং ফাইব্রোসিস করে, সেগুলোকে যদি আমরা আটকে দিতে পারি, এবং তা সেক্ষেত্রে ফুসফুসের ইনভলভমেন্টটা কমে, ফুসফুসটা বাঁচে। আর ফুসফুসের যদি আর্লি অনসেট কিছু ইনভলভমেন্ট থাকে, তাহলে তাদের যে চিকিৎসার প্ল্যান, আর্থারাইটিস গ্রুপ বা কানেক্টিভ টিস্যু ডিজিজ গ্রুপের যে চিকিৎসার প্ল্যান, সেই চিকিৎসার প্ল্যানও কিছু কিছু ক্ষেত্রে ওষুধপত্র চেঞ্জ হয়। তো এটা একটা গেল, এটা হচ্ছে মেইনলি লাং ফাইব্রোসিস সেকেন্ডারি টু টিউবারকুলোসিস, সেকেন্ডারি টু ফাঙ্গাল ইনফেকশন, এগুলো যেগুলো সেগুলো তো ইনফেকশাস ডিজিজ এবং এর কনসিকুয়েন্সেস, এবং সেগুলোকে অতি অবশ্যই তাদের আর্লি ডায়াগনোসিস, চিকিৎসা সেই ইনফেকশনের, এবং কমপ্লিট কোর্স অফ ট্রিটমেন্ট যদি আমরা করি, টিবির কমপ্লিট কোর্স যদি কমপ্লিট করি ঠিকভাবে ডায়াগনোসিস করে এবং ফলো আপে থেকে, তাদের ক্ষেত্রে এই যে লাং ফাইব্রোসিস বা ডেস্ট্রয়েড লাং এগুলো হয়, সেগুলোকে আটকানো সম্ভব।